আসসালামু আলাইকুম। আমার ইউটিউব নিয়মিত যারা ফলো করেন এবং আমি সিএ, আইসিএমএ, চার্টার সেক্রেটারি, এসএসসিএ যারা আমার স্টুডেন্টরা রয়েছেন, বিভিন্ন সময় আমার ক্লাসে পার্টিসিপেট করেছেন, তারা প্রত্যেকেই বলেন যে স্যার কনসলিডেশন গ্রুপ অ্যাকাউন্টস এর ডিটেইলে জানতে চান। সো আমার কয়েকটা ভিডিও আছে, বাট এখন থেকে আমি হয়তো 3টা বা 4টা ভিডিও তৈরি করব, যেখানে আপনারা একটা গ্রুপ অফ কোম্পানিজ যেখানে প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ আছে সেখানে কনসলিডেশন কিভাবে করতে হবে এবং গ্রুপ অ্যাকাউন্টস এর অন্যান্য বিষয়গুলো আমি ডিসকাস করব। আজকে 4টা ভিডিও সিরিজের প্রথমটা হচ্ছে বেসিক্স অফ কনসলিডেশন এন্ড গ্রুপ অ্যাকাউন্টস অ্যাজ পার IFRS-3, IFRS-10 এন্ড IFRS-12। সো এটি বলতে গেলে আমাদেরকে জানতে হবে যে আসলে পরের সিকোয়েন্সে কি কি রাখবো। প্রথম হচ্ছে যে বেসিক অফ কনসলিডেশন এন্ড গ্রুপ অ্যাকাউন্টস অ্যাজ পার IFRS-3 এন্ড IFRS-10, 12 সম্পর্কে একটু বলে দিব আজকে, হয়তো এটার সেপারেট আবার একদম শেষে 12 এর উপরে কিছু ডিসকাশন করতে হবে। এরপরে একটা দিব হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস কম্বিনেশন অ্যাজ পার IFRS-3 আলাদাভাবে দেখাবো। আর IFRS-10 কনসলিডেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা এক্সাম্পল সহকারে একদম পার্টিকুলারলি এক্সাম্পল নিয়ে আমি এটা করব, এবং এখানে একটি রিয়েল গ্রুপ অ্যাকাউন্টস কিভাবে কনসলিডেশন করা, এলিমিনেশন এন্ট্রি সহ সমস্ত জিনিসগুলো থাকবে। 1 নম্বর এবং 2 নম্বর ভিডিওটা একটু শর্ট হবে। যেটা হচ্ছে যে 3 নম্বর ভিডিও যেটা আমরা এখানে দেখাচ্ছি, এই 3 নম্বরটি হয়তো একটু বেশি বড় হতে হবে এবং সম্ভবত যে এটি আসলে আরেকটু আপনার হয়তো আরেকটা ভিডিও করা লাগতে পারে IFRS-12 সহ, মানে ডিসক্লোজার সহ। তো আমাদের এই ডিসকাশনে মূলত আমাদের কয়েকটা যখনই আমরা গ্রুপ অ্যাকাউন্টস বলি তখন বেসিকলি 6টা IFRS আসে, তার ভিতরে IS-27 যেটি অনেক পুরনো। এটি মূলত IFRS আসার আগে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড কমিটি যেটা ছিল IASB আসার আগে এই 27 কে আসলে কনসলিডেট এবং সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একসঙ্গে ছিল। পরবর্তীকালে কনসলিডেশন বা গ্রুপ কোম্পানি অ্যাকাউন্টস এখান থেকে সরিয়ে ফেলানো হয়েছে, শুধুমাত্র 27 রয়েছে যে সেপারেট প্যারেন্ট কিভাবে প্রেজেন্টেশন করবে এবং সাবসিডিয়ারি কিভাবে করবে। সো এটি আসলে মূলত IS-1 এর প্রেজেন্টেশন। সঙ্গে শুধু অন্য যখন আমি ইনভেস্ট করছি, ধরেন আমি একটা কোম্পানি 100% কিনছি, তাহলে তো আমি চাইলে মার্জার করে একসাথে দেখাতে পারি, আর যদি আলাদা রাখি, অপারেশন ডিফারেন্ট রাখি, তাহলে প্রতি বছর কনসলিডেশন করতে হবে। সো এই কনসলিডেশন ছাড়াও আমার প্যারেন্টের 80-70-90% ইনভেস্টমেন্ট, 100% ইনভেস্টমেন্টে আমি ইনভেস্টমেন্টটা কিভাবে দেখাবো প্যারেন্টের বুকে, এটা আমরা থাকবে। সো দ্যাট ইজ দ্য থিং। সো এটি এখানে খুব একটা রিলেভেন্ট না, বাট তারপর এর সঙ্গে সংশ্লিষ্টতা ছিল, এর জন্য বললাম। এরপরে সেকেন্ড হচ্ছে IS-28, যখন আমি মানে 50% এর উপরে না যাবে, অর্থাৎ কন্ট্রোল না থাকবে একটা অর্গানাইজেশনে, আমি যখন কন্ট্রোল করব না, মানে আমার তখন কিন্তু কম্বিনেশন করা, এই বিজনেস কম্বিনেশন করার রিকোয়ারমেন্ট নাই, বিজনেস কনসলিডেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার কোনো রিকোয়ারমেন্ট নাই, সেরকম যদি হয় তাহলে কিন্তু IS-28 বলছে যে আপনার যদি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট যদি 20% থেকে 50-র ভিতরে হয়, 50%-এর ভিতরে হয়, তাহলে আপনি অ্যাসোসিয়েটে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এটি আছে। সেই কারণে আমি এটিকেও আলাদা রেখেছি। বাট এই যে IFRS-3 বিজনেস কম্বিনেশন, এটি আমাদের মূল আলোচ্য বিষয়, এবং IFRS-10 কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই দুটি বেশি ইম্পর্টেন্ট। আর এই যে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, এটি আবার জয়েন্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সম্ভব, অর্থাৎ দুইটা কোম্পানি 50-50 ওনারশিপ, বাট এটা না কনসলিডেশন না হচ্ছে অ্যাসোসিয়েট, তখন এটা ডিফারেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট IFRS-11, এটি পরে এক সময় আমি ডিফারেন্টলি বলবো। আর এই যে IFRS-3 বিজনেস কম্বিনেশন এবং IFRS-10 কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটির ডিসক্লোজার কিভাবে দিবেন, ডিসক্লোজার অফ ইন্টারেস্ট ইন আদার এন্টিটিস, এটি হচ্ছে IFRS-12 এ বলা আছে। সো এটা একটার সাথে একটার কিছুটা মিল থাকলে মূলত আমাদের এইবারের সিরিজের মেইন ডিসকাশন পয়েন্ট হচ্ছে IFRS-3, IFRS-10 এবং IFRS-12। আর এই যে IS-28 এবং IFRS-11, এটি নিয়ে সেপারেট একটা ভিডিও বানাবো। আর IS-27 অলরেডি আমার ভিডিও আছে, এবং এটি আসলে এই IFRS-10 আসার পরে মূলত এটি সুপারসিড করেছে IS-27 কে। তাহলে এখন আমি যদি বলি, তাহলে আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে IFRS-3 and IFRS-10। অনেকে একটু কনফিউশন থাকেন, দুটো তো কাছাকাছি, এটা কোনটা কি। both the standard deal with the business combination and their financial statement, but while IFRS-10 defines as a control and prescribe the specific consolidation procedure। তো কন্ট্রোল ব্যাপারে, কন্ট্রোল এস্টাবলিশমেন্ট যেটি বললাম যে 50% এর উপর থাকলে নরমালি ধরে নেওয়া হয় কন্ট্রোল আছে, বাট
0% থাকলেও কন্ট্রোল থাকতে পারে, আবার 100% থাকলেও না কন্ট্রোল থাকতে পারে। এই কন্ট্রোল থাকা না থাকার বিষয়টি এটি হচ্ছে IFRS 10 এবং কিভাবে কনসলিডেশন প্রসেসটা হবে এই বিষয়টা ডিটেইল প্রসিডিওর দেয়া আছে IFRS 10। মানে কনসলিডেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার মূল বিষয়গুলোই রয়েছে IFRS 10 এ। তাহলে IFRS 3 তে কি আছে? IFRS 3 is more about the measurement of the items in the consolidated financial statement such as goodwill, non-controlling interest। এখন এই যে আপনি IFRS 10 এ বিজনেস কনসলিডেশন করবেন, সেখানে গুডউইল আছে কি নাই, কিভাবে গুডউইল মেজারমেন্ট হবে, বার্গেইন পারচেজ তৈরি হয়েছে কিনা, কোনো নেগেটিভ গুডউইল যেটি বলা হচ্ছে সেটি আছে কিনা, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কি ফেয়ার ভ্যালুতে করবেন নাকি পার্সেন্টেজ অফ শেয়ার বেসিসে করবেন, এই ডিসকাশন গুলো বলা আছে IFRS 3 তে। এখন আমরা যদি দেখি যে উই নিড টু ডিটারমাইন হোয়াট টাইপ অফ ইনভেস্টমেন্ট উই হ্যাভ, then we need to apply the accounting method based on the type of investment। কি কি এখানে আছে? যখন আমি IS 27 এর কথা বলে দিলাম যে this standard tells how should how you should show your investment in your separate financial statement, which are financial statement prepared by the parent or an investor। একটা ইনভেস্টর অথবা প্যারেন্ট তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময়, সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় তার ইনভেস্টমেন্টটা সেটা হইতে পারে অ্যাসোসিয়েট কোম্পানি, অ্যাসোসিয়েট হিসেবে কাউকে 20% বা 25% ইনভেস্টমেন্ট করেছে, অথবা কন্ট্রোল আছে এরকম 70, 80, 90, 95 এবং 100% ইনভেস্ট করছেন, এটাও হতে পারে। আবার জয়েন্ট কন্ট্রোল আছে, এইটা ডিপেন্ড করে আসলে মূলত যে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে আমি দেখাবো ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট নাকি ইনভেস্টমেন্ট ইন আমার সাবসিডিয়ারিজ, সেখানে সেই ইনভেস্টমেন্টের এক লাইনে আমার সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেভাবে দেখানো হয় সেটা নিয়ে কথা বলে 27 এ। 28 মূলত হচ্ছে 28 ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট আউটলাইন্স হাউ টু অ্যাপ্লাই উইথ সার্টেন লিমিটেড এক্সেপশনস আর ইকুইটি মেথড অফ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার অথবা অ্যাসোসিয়েট হিসেবে যদি মোর দ্যান 20% এবং লেস দ্যান 50% থাকে এবং সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকে, তখন ইকুইটি মেথডে নরমালি ইনভেস্টমেন্ট দেখানো হয়, সেটি নিয়ে বলা আছে IS 28। IFRS 3 business combination defines the accounting when an acquirer obtain control of a business। যখন একজন অ্যাকোয়ারির উপরে, অ্যাকুইজিশনটা কি অ্যাকুইজিশন হবে নাকি মার্জার হবে, মানে অ্যাকুইজিশন করে আমি কি রাখবো সেপারেট ভাবে এবং প্রতি বছর বিজনেস কনসলিডেশনের প্রতি বছরে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আলাদা প্রেজেন্টেশন এবং প্যারেন্ট এবং সাবসিডিয়ারি মিলে আমরা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, নাকি একবারে মার্জ করে দুইটা লিগ্যাল এন্টিটিকে আলাদা বন্ধ করে একটা লিগ্যাল এন্টিটিতে কনভার্ট হবো, এই বিষয়গুলোর এবং গুডউইলের ভ্যালুয়েশন কিরকম হবে, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থাকলে কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু IFRS 3 তে ডিসকাশন করব। IFRS 10 যেটি আছে, যেটি হচ্ছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইট ডিফাইন্স দ্য কন্ট্রোল when what it is when the acquirer exercise the control over its acquiry or investment and its require a parent or investor to present consolidated financial statement। যখন আপনার সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তো ধরেন আমি আমি ধরলাম যে স্কয়ার ফার্মার আন্ডারে স্কয়ার স্কয়ার টেক্সটাইল বা স্কয়ার আরেকটা কোম্পানি ধরেন স্কয়ার হোল্ডিং এর আন্ডারে স্কয়ার ফার্মা আছে, স্কয়ার হোল্ডিং আরো কিছু ব্যবসা আছে, সেই জন্য সে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, আর স্কয়ার ফার্মাও আলাদা তৈরি করে। যখন এই দুটোকে যেহেতু 90% হোল্ডিং করে, একটা স্কয়ার হোল্ডিং হচ্ছে 90% হোল্ড করে হচ্ছে স্কয়ার ফার্মার, সো কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় আপনার কতগুলো স্টেপ ফলো করে, প্রথমে হচ্ছে আপনার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বের করতে হবে, ইনভেস্টমেন্ট বের করতে হবে এবং এখানে কিছু এলিমিনেশন এন্ট্রি হবে, ইনভেস্টমেন্ট এবং আপনার হচ্ছে যে সাবসিডিয়ারির যে শেয়ার ক্যাপিটাল আছে সেটাকে রিটেন আর্নিংসকে অবসলিউট করতে হবে, এলিমিনেট করতে হবে। ইন্টার কোম্পানি, ইন্টার গ্রুপ যদি কোনো ট্রানজাকশন হয়, ধরেন একটা আমি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস পেয়াবল যদি থাকে, তাহলে অ্যাসেট লায়াবিলিটির এটাকে এলিমিনেশন করতে হবে, অথবা স্কয়ার হোল্ডিং প্রোডাক্ট কিনেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে, হোল্ডিং আবার বাইরে বিক্রি করে নাই, তার ইনভেন্টরিতে রয়ে গেছে, তো এরকম হলেও কিন্তু এখানে এলিমিনেশন এন্ট্রি করতে হবে, এই বিষয়গুলো এখানে কাজ করবে। এরপরে আমরা জয়েন্ট IFRS 11 যেটা জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে জয়েন্ট IFRS 11 জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট আউটলাইন্স দ্য অ্যাকাউন্টিং বাই এন্টিটিজ দ্যাট
jointly control and arrangement. Joint control involves the contractually agreed sharing of the control and arrangement subject to joint control are classified as either a joint venture or a joint operation. এটা একদম ডিফারেন্ট হবে, যে এটা আসলে আপনার জয়েন্ট কন্ট্রোল বা জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে, জয়েন্ট অপারেশন হবে, এখানে কেউ কারোর সাবসিডিয়ারি বা প্যারেন্ট থাকবে না, দুজন মিলে ডিসিশন মেকিং করবে। IFRS 12 is basically, IFRS 12 is to require the disclose of the information that enables user of the financial statement evaluate কি করতে পারবে the nature and risk associated with and its interest in other entities. আপনার প্যারেন্টের বইয়ে ডিসক্লোজ করতে হবে যে এখানে কোন কোন কোম্পানিতে আপনার অ্যাসোসিয়েট হিসেবে ইনভেস্টমেন্ট আছে, অথবা জয়েন্ট কন্ট্রোল আছে কিনা, অথবা ফুল কন্ট্রোল আছে কিনা, আই মিন হচ্ছে যে সাবসিডিয়ারি কোম্পানি আছে কিনা, সেটার বিজনেস রিস্ক ইন্টারেস্ট এগুলো ডিসক্লোজ করতে হবে। দ্য ইফেক্ট অফ দিস ইন্টারেস্ট অন দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, এবং এই যে সাবসিডিয়ারি কোম্পানি ইনভেস্টমেন্ট আছে তার প্রফিট লস তার সমস্ত কিছুর সেই ইন্টারেস্টের ডিসক্লোজার গুলো এখানে দিতে হবে, এবং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এন্ড ক্যাশ ফ্লো এই বিষয়গুলো কনসলিডেশন করতে হবে, এবং নোটে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজার গুলো দিতে হবে। সো এইখানে যদি আমরা এই যে ডিসকাশন গুলোকে সিম্পলিফাইড করি, এখানে প্যারেন্ট বলছি, প্যারেন্ট যখন মোর দ্যান 50% হয় তখন হচ্ছে আপনার এখানে সাবসিডিয়ারি হয়ে যায়, এবং তখন কিন্তু হচ্ছে অ্যাকুইজিশন মেথডে কাজ করতে হয়। হ্যাঁ, অ্যাকুইজিশন মেথড। আর যখন সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে +-20% বাট লেস দেন 50% হয় তখন অ্যাসোসিয়েট হয়, তখন এটাকে আপনার কি করতে হয়, ইকুইটি মেথডে এটা করতে হয়, ইকুইটি মেথডে। সো এটি আমরা জানি। সো এই জিনিসগুলোই হচ্ছে এরকম ভাবে আমরা দেখাতে পারি যে যখন কন্ট্রোল থাকে, ক্রাইটেরিয়া হচ্ছে মোর দ্যান 50% এবং এটাকে অ্যাকুইজিশন মেথড বলা হয়, বাট ফুল কনসলিডেশন করতে হয়। আর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকলে মোর দ্যান 20% লেস দ্যান 50%, তখন এটাকে ইকুইটি মেথড ইউজ করা হয়, ইকুইটি মেথড, হ্যাঁ, যেটাকে কস্ট মেথড না, ইকুইটি মেথডে ইনভেস্টমেন্ট দেখাতে হয়। আর জয়েন্ট কন্ট্রোল হচ্ছে নট অ্যাপ্লিকেবল, এখানে শেয়ার এবং ডিপেন্ড অন টাইপ, কি নেচার, এটা কি জেভি নাকি হচ্ছে যে জয়েন্ট অপারেশন নাকি জয়েন্ট কন্ট্রোল, এটা এবং এটি কি আপনার গভর্নমেন্ট G2G B2B, এই বিষয়গুলো এখানে আসবে। এবং এছাড়াও আরো কিছু ইনভেস্টমেন্ট থাকে, আমি অন্য কোম্পানির শেয়ার অথবা ডিবেঞ্চার অথবা বন্ড এগুলো কিনতে পারি, সেগুলো আসলে আদার ইনভেস্টমেন্ট গুলো চলে যাবে IFRS 9 অথবা IS39 এর আন্ডারে। সো এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আকারে চলে যাবে, এটা আসলে এর সাথে সংশ্লিষ্ট না। এর লেস যদি হয়, অর্থাৎ 20% লেস যদি হয়, অল্প ইনভেস্টমেন্ট 1%, 2%, 0.5%, 5%, সেটা হবে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। সো এই জিনিসগুলোই আমরা হচ্ছে প্যারেন্টের একটা সংজ্ঞা এখানে দিয়ে রাখি, কারণ আমি পরের ভিডিওগুলো সরাসরি প্র্যাকটিক্যাল চলে যাবো, এটা যেহেতু ওরিয়েন্টেশন প্রথম সেশনটা। এ প্যারেন্ট কোম্পানি ইজ এ কোম্পানি দ্যাট owns enough voting stock in another firm to control management and operation by influencing or electing its board of directors. অর্থাৎ কন্ট্রোল বলতে বোঝা যায় যে আপনি একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেন মোর দ্যান 50% বা 60-70%, সেটা আপনি ম্যানেজমেন্ট কন্ট্রোল আপনি নিয়ে নেবেন, অপারেশনাল কন্ট্রোল হাতে নিয়ে নেবেন, এবং বোর্ডে আপনার ডিরেক্টর, ম্যাক্সিমাম সংখ্যক ডিরেক্টর অর্থাৎ মেজরিটি ডিরেক্টর আপনি নিয়োগ করবেন, এটা হচ্ছে প্যারেন্ট। অ্যাসোসিয়েট হচ্ছে an entity over which the investor has significant influence, মানে more than 20%, less than 50%. A significant influence is the power of participating in the financial and operating policy decision of the investee, but it is not control or joint control of those policies. অর্থাৎ আপনি, আপনার কথা আছে, আপনি 20% 30% হোল্ড করলে আপনি ওয়ান অফ দ্য কি ইনভেস্টর, আপনি অ্যাসোসিয়েট হিসেবে এটাকে ট্রিট করবেন, কিন্তু ফুল কন্ট্রোল নাই, আপনি বোর্ড পুরো কন্ট্রোল করতে পারবেন না, অপারেশন ডিসিশন মেকিং এককভাবে নিতে পারবেন না, তখন একে অ্যাসোসিয়েট বলা হয়। এরপরে যেটি বললাম জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ইজ অফ টু অর মোর পার্টিজ হ্যাভ জয়েন্ট কন্ট্রোল, দুজন হলে 50-50, তিনজন হলে 33.33 করে তিনজন করলো, এবং এখানে অপারেশনাল ডিসিশন সবাই মিলে নিতে হবে, এখানে কেউ কারো সাবসিডিয়ারি প্যারেন্ট না, অথবা কোনো কোম্পানির উপরে কারোর একক কন্ট্রোল নাই। সো এই জয়েন্ট অ্যারেঞ্জমেন্ট বলে আছে, যেটা হচ্ছে IFRS 11। আর জয়েন্ট কন্ট্রোল যেটা হচ্ছে, জয়েন্ট কন্ট্রোলের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, দ্য কন্ট্রাকচুয়ালি এগ্রিড শেয়ারিং অফ দ্য কন্ট্রোল অফ দ্য অ্যারেঞ্জমেন্ট, এটা ওই যে কন্ট্রোলটা জয়েন্টলি অ্যারেঞ্জ করা, হুইচ এক্সিস্ট অনলি হোয়েন দ্য ডিসিশন অ্যাবাউট দ্য রিলেভেন্ট অ্যাক্টিভিটিস রিকোয়ার দ্য unanimous consent of the parties sharing control, মানে প্রত্যেকের সবাই মিলে, আনানিমাস মানে হচ্ছে সবাই মিলে
একমত হয়ে একটা ব্যবসা চালাবে, কেউ এককভাবে এখানে কন্ট্রোল করতে পারবে। দুইজন হলে দুইজন শেয়ার, দুইজন মিলে ডিসিশন নেবেন, তিনজন হলে তিনজন মিলে নেবে, চারজন হলে চারজন মিলে ইকুয়ালি 25% হোল্ডিং, এবং তারা প্রপারলি প্রত্যেকের সাথে আলাপ করে একমত হয়ে ডিসিশন নিতে হবে। এটাকে জয়েন্ট কন্ট্রোল বলা হয়। সো বেসিকলি দিজ আর দ্য টপিকস ফর টুডে। আমরা একদম বেসিক লেভেলে আজকে এই জিনিসটা বললাম। এইটা পার্ট 1 ধরে আপনারা আরো 3টা সেশনের ওয়েট করেন। আই হোপ যে আপনাদের টোটাল এই বিষয়গুলো এরপরে আর 20 IAS 27, 28 অথবা IFRS 11 নিয়ে খুব ডিসকাস করব না। তারপরে থাকবে IAS 3 নিয়ে সেপারেট ডিসকাশন, IFRS 10 নিয়ে সেপারেট ডিসকাশন, এবং এইগুলো সব মিলে IFRS 12 এর উপরেও একটু ডিসকাশন করব।